ডিপি এডু ফ্রন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইডিয়মস বা ফ্রেজ। তো ইডিয়মস বা ফ্রেজ কি এবং সেগুলো কিভাবে আমরা সলভ করব কোশ্চেনগুলো সেগুলো দেখে নিই। তো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এখানে তুলে ধরতে চলেছি। তো ইডিয়মস বলতে আমরা বাংলায় বলতে পারি যে চলতি কথা। চলতি কথাগুলো কেমন? যেমন অনেকেই বলে না যে নুন আনতে পান্তা ফুরোয় বা ফাঁপা বোতলের আওয়াজ বেশি, এরকম ধরনের অনেক কথা থাকে। সেই কথাগুলো যখন ইংলিশে আসে তখন সেইগুলোর একটা মিনিং থাকে। সেই মিনিংটা কি, সেইগুলো যেই ওয়ার্ডগুলো বেরায় সেইগুলোই হচ্ছে ইডিয়মস। যেমন একটা উদাহরণ দেখি, এখানে দেওয়া আছে, বলছে ইন কোল্ড ব্লাড। এটা যদি বাংলা করতে যায় তাহলে কি হবে? ইন মানে মধ্যে, কোল্ড মানে ঠান্ডা, ব্লাড মানে রক্ত। মানে হয়তো এরকম হবে যে ঠান্ডা রক্তের মধ্যে। তো এইরকম তো হওয়াটা সম্ভব না, না? এখানে তো এটা বোঝালে এটার মিনিং তো আসবে না। তো এইটার রিয়েল মিনিং যখন আমরা কখন বুঝতে পারবো, এটার সাথে না আরো সেন্টেন্স, একটা ফুল একটা সেন্টেন্স থাকবে, তার মধ্যে কিছুটা সেন্টেন্স বা কিছু ওয়ার্ড যেগুলো থাকবে, সরি কিছুটা সেন্টেন্স না, কিছু ওয়ার্ড থাকবে যেগুলো বোল্ড লেটারে লেখা থাকবে। মানে এগুলো ডিপ কালিতে বা বোল্ড লেটার যেগুলো বলে, মানে একটু বোল্ড হবে লেখাগুলো, এরকম ভাবে লেখা থাকবে। তখন আমাদেরকে সেইটারকেই ইডিয়মস ধরে, মানে সেইটারই মিনিংটা বের করতে হবে গোটা লাইনটা পড়ে, যে ওইগুলোর মিনিংটা কি বলছে এবং ওইটার রিলেটেড মিনিং এই অপশনগুলোর মধ্যে কোনটা আছে। তো এখানে ইন কোল্ড ব্লাড, তো এইটার এখানের মিনিং আছে যে ঠান্ডা মাথায়। কি? ঠান্ডা মাথায়। তো এবার আমরা এখানে চারটে অপশন পাচ্ছি। ফার্স্ট অপশন, মানে লাস্ট অপশন থেকে শুরু করি আমরা। তো লাস্ট অপশন আছে স্লোলি। স্লোলি মানে কি? আস্তে সুস্তে। এক্সাইটেডলি মানে উত্তেজনার সাথে। ডেলিবারেটলি মানে ভেবে চিনতে। অ্যাংরিলি মিন্স রাগের সাথে, বা এটা একদম উত্তেজনার সাথে, উত্তেজনা তো একটা রাগের মধ্যেই পড়ছে। তো এখানে এটা হবে না অ্যাংরিলি, কারণ এখানে বলেছে যে ইন কোল্ড ওয়াটার, ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় কখনো হয় না, রাগের মাথায় হয় কাজ, বাট ঠান্ডা মাথায় পুরো আলাদা। আচ্ছা, স্লোলি, ডেলিবারেটলি। তো ডেলিবারেটলি মানে এটা কি? যে মানে ভেবে চিন্তে কোনো কাজ করাকে মানে বলে যে ডেলিবারেটলি ওয়ার্ক বা ডেলিবারেটলি ডুইং দিস, এরকম। তো এটা হচ্ছে ঠান্ডা মাথায়। আচ্ছা, এটা একটা ম্যাচ খাচ্ছে। আরেকটা কি আছে? এক্সাইটেডলি। এক্সাইটেডলি বোঝাতে কি বোঝানো হচ্ছে? যে উত্তেজনার সাথে। তো উত্তেজনার সাথে নিশ্চয়ই ঠান্ডা মাথার কোনো ম্যাচ খাচ্ছে না, তো এটা হবে না। স্লোলি মানে আস্তে সুস্তে। আস্তে সুস্তে মাছ খাচ্ছে, বাট তাও অতটা না। কিন্তু কি ম্যাচ খেয়ে যাচ্ছে? যে ভেবে চিনতে। কারণ ঠান্ডা মাথায় ভেবে চিন্তে, আমাদের কথাতে আছে কি ঠান্ডা মাথায় ভেবে চিনতে কোনো কাজ করা দরকার। তো এইটা ম্যাচ খাচ্ছে। তো কি হলো অ্যানসারটা? ডেলিবারেটলি। এরকম ভাবে আমাদের আগে এটার মিনিং জানতে হবে, দেন এইগুলোর মিনিং জানতে হবে, এবং দেখতে হবে যে কোনটা বেশি রিলেট করছে উপরের ওয়ার্ডগুলোর সাথে, বা উপরের যেটা যে ওয়ার্ডগুলো আছে বা ওয়ার্ডটা আছে তার মিনিং এর সাথে কোনটার মিনিং ম্যাচ খাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা ঠিক অ্যানসারটা করতে পারবো। তো এখানে যেহেতু ফুল সেন্টেন্সটা দেওয়া নেই, তাই একটু মিনিংটা জানতে অসুবিধা হচ্ছে, তাই আমি তোমাদেরকে মিনিংটা বলে দিচ্ছি। তো এক্সামে ফুল সেন্টেন্সটা দিয়ে তার মধ্যে বোল্ড লেটার লেখা থাকবে, তো তখন অসুবিধা হবে না। কিন্তু আমাদেরকে এই যে এইগুলোর মিনিং জানতে হলে আমাদেরকে এইগুলো খুব প্র্যাকটিস করতে হবে, না হলে আমরা এই যে ইংলিশের যে প্রপার মিনিংটা সেটা জানতে পারবো না। তো এখানে যেমন এটার মিনিংটা যে এইটাই হবে, তখনই বুঝতে পারলে তোমরা যখন আমি বাকি তিনটেরও মিনিংটা বলে দিলাম, তাই না? যখন চারটের মিনিং বলে দিলাম তখন বুঝতে পারলে যে হ্যাঁ এইটার সাথে এটা রিলেট করছে। তার জন্য আমাদের কি হবে? আগে মিনিং গুলো জানতে হবে। তো মিনিং জানতে হলে আমাদের আরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা অন্য জায়গা থেকে ইডিয়মস বা ফ্রেজ প্র্যাকটিস করতে হবে। তো চলো আরো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করি। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে টু বি সাকসেসফুল ইন টুডেস ওয়ার্ল্ড উই রিকোয়ার দ্য গিফট অফ দ্য গ্যাপ।
মানে এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে বলছে সাকসেসফুল ইন টুডেজ ওয়ার্ল্ড, মানে এখনকার পৃথিবীতে তারাই সাকসেসফুল বা তারাই সফল who require the gift of the gap। এখানে গিফট অফ দ্য গ্যাপ বলতে কি বোঝানো হচ্ছে, যে এখনকার দুনিয়াতে বা এখনকার পৃথিবীতে তারাই সফল যারা বা তারাই সফল উই রিকোয়ার দ্য, মানে আমরা রিকোয়ার করি গিফট অফ দ্য গ্যাপ, মানে যে কনফিডেন্টের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। অ্যাকচুয়ালি যদি সে তার মনের কথাটা ফ্লুয়েন্টলি নাই বোঝাতে পারে, সে না কোনো এক্সামে, মানে এক্সামে বলতে না কোনো ইন্টারভিউ তে গিয়ে ক্র্যাক করতে পারবে, বা না অন্য কোনো মানুষের সাথে তার কনভারসেশন মানে ঠিকভাবে তার কনভারসেশনটা হবে। তো কনভারসেশন এখন খুব ইম্পর্টেন্ট। তো এখানে গিফট অফ দ্য গ্যাপ বলতে বোঝানো হয়েছে যে কনফিডেন্টের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। তো এই যে এখানে এতগুলো দেওয়া আছে কিছু ওয়ার্ড, তো দেখি ফার্স্টে আমরা দেখছি যে লেখা আছে অ্যাবিলিটি টু স্পিক ওয়েল, অ্যাবিলিটি টু স্পিক ওয়েল মানে ভালো কথা বলার সক্ষমতা। তারপরে কি আমাদের এইগুলো দেখতে হয় যে গুড ইন্টারপার্সোনাল স্কিলস, না ডিভাইন হেল্প অ্যান্ড গাইডেন্স, না এটাও না। আমাদেরকে দেখতেই পাচ্ছি আমরা প্রথমেই যে অ্যাবিলিটি টু স্পিক ওয়েল। তো আমরা কেন বাকিগুলো দেখতে যাব, আমাদের যেটা এখানে দরকার আমরা ফার্স্টেই পেয়ে যাচ্ছি কি অ্যাবিলিটি টু স্পিক ওয়েল। তো এই যে আমি তো এটাই বলছিলাম যে আমাদের কোশ্চেনগুলো এইভাবে আসবে। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, ওখানে এইগুলোই বোল্ড ভাবে লেখা থাকবে। মানে যেমন এটা লেখা থাকবে যে গিফট, গিফট তো এইভাবে লেখা থাকে, ওটা হয়তো এরকম ভাবে লেখা থাকবে। অন্য ওয়ার্ডগুলো থেকে বোল্ড একটু আলাদা, আরো ডিপ, বোঝা গেল? তখন আমরা সেটা পড়ে তার মিনিংটা দেখব। আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মিনিং দেখব। তো আমরা যদি ফার্স্টেই পেয়ে যাচ্ছি যেটা আমরা চাই, তো নিশ্চয়ই আমাদের তার পরেরগুলো দেখার কোনো মানে নেই। তো আমরা কি পেয়ে গেলাম? অ্যাবিলিটি টু স্পিক ওয়েল, ভালোভাবে কথা বলার সক্ষমতা। তো আমাদের এগুলো দরকার, আমাদের এগুলোতে যাওয়ার দরকারই নেই, আমাদের ফালতু সময় নষ্ট করার মতো যেহেতু সময় নেই এক্সামে। তো বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলেছে, দেয়ার ইজ নো সফট অপশন টু দ্য ক্রিস নাও, সরি ক্রিসিস নাও। তো এখানে সফট অপশন, সফট অপশন মানে কি? দেয়ার ইজ নো সফট অপশন টু দ্য ক্রিসিস নাও। এখানে সফট অপশন বলতে বোঝানো হয়েছে যে আমাদের কাছে তো দুটো অপশন থাকে, একটা হচ্ছে যে হ্যাঁ আমাদেরকে এইটা খুব হার্ড ভাবে করতে হবে, আমাদেরকে এটা খুব ইজি ভাবে করতে হবে। তো আমরা নিশ্চয়ই ইজি যেভাবে করতে হবে সেটাকে অল টাইম চুজ করি, কেননা সেটা যদি ইজি এবং সেটা যদি আরো আমাদের জন্য সুবিধাজনক হয় তাহলে অলওয়েজ আমরা সেটাকেই চুজ করব। তো এখানে সফট অপশন বলতে সেটাকে বোঝানো হয়েছে যে খুব, মানে এক কথায় খুব ইজিতে যে কাজটা করা যাবে এবং যেটা সবাই একভাবে সম্মতি জানাবে বা সবাই এগ্রি করবে জিনিসটাতে, এরকম ধরনের যখন কোনো অপশন আমরা পাই তখন সেটাকে বলা হয় সফট অপশন, বা সেই দিকটাকে বা সেই ধরনটাকে বলা হয় সফট অপশন। তো এখানে আমরা দেখে নিই কিছু কিছু দেওয়া আছে অপশন। তো এখানে বলছে পপুলার ওপিনিয়ন, এখানে বলছে সফট অপশন কোনো প্রবলেমের সলিউশন বের করার জন্য বা কোনো প্রবলেম ক্রিয়েট হলে সেটাকে সলভ করার জন্য আমরা তো সবসময় ইজি ওয়েটা আগে ট্রাই করি। তো এখানে বলছে সফট অপশন, এখানে বলছে পপুলার ওপিনিয়ন। পপুলার ওপিনিয়ন মানে কি? কোনো রকম মানে ধারণা অন্য কারোর কাছ থেকে নেওয়া। তো এখানে তো বলেছে সব অপশনটাকে, কোনো ধারণাকে নেওয়া তো বলেনি, তো এটা হবে না।
বলেছে পপুলার সলিউশন, সেম জিনিস। তো এখানে তো কোনো সলিউশন চাইনি, আমাদেরকে বলেছে যে ঠিকটা বাঁচতে, মানে অপশন, সফট অপশন, কোনটা ঠিক ধারণা, এই সরি কোনটা ঠিক সেটা বাঁচতে বলেছে। তো এখানে বলছে পপুলার সলিউশন, তো পপুলার সলিউশনের নাম হচ্ছে ইজি অ্যান্ড এগ্রিয়েবল অপশন। ইজি অ্যান্ড এগ্রিয়েবল অপশন, আমি যেটা বলছিলাম যে সহজ এবং যেটা সবাই সম্মতি জানাবে এরকম কোন অপশন, তো এটা ঠিক। এখানে আবার বলছে ডিফিকাল্ট চয়েস, কখনোই না। যদি আমাদের কাছে ইজি ওয়ে থাকে দেন why we go in difficult choice বা difficult way বা difficult option, তো এটা হবে না। popular solution no, popular opinion no, তো our answer is easy and agreeable option, মানে সহজ এবং সর্বসম্মতিপ্রাপ্ত অপশন। বোঝা গেল? তো নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা আছে yesterday in a collision between a truck and a car he had a close shave, তো বলছে যে গতকাল যে একটা ট্রাক আর একটা কার, এই দুটোর মধ্যে খুব বড় একটা সংঘর্ষ হতে হতে বেঁচে গেছে। ক্লোজ সেভ, খুব কাছাকাছি চলে এসেছিল কোনো একটা ধ্বংস হতো বা কোনো একটা ডেঞ্জার যখন খুব কাছাকাছি চলে আসে, একটুর জন্য কোনো একটা মানে সংঘর্ষ থেকে বেঁচে যায়, কলিউশন মানে সংঘর্ষ, তো ক্লোজ শেভ মানে কোনো একটা সংঘর্ষ থেকে বেঁচে যায়, তখন তাকে বলা হয় ক্লোজ শেভ, মানে একটুর জন্য, আমরা যেটা বাংলায় বলি একটুর জন্য বেঁচে গেলাম বা এমন কিছু। তো এখানে বলা আছে মেনশন ক্লিনলিনেস, রিমুভ দ্য এন্টায়ার হেয়ার, এ ন্যারো এসকেপ, ক্লোজ রিলেশন। তো এখানে এটা বুঝতে পারছি এটা হবে না, রিমুভ দ্য এন্টায়ার হেয়ার নো, ক্লোজ রিলেশন, তাদের মধ্যে ক্লোজ রিলেশনটা হয়নি, মানে তাদের মধ্যে সংঘর্ষটা হতে হতে বেঁচে গেছে, তো তাদের মধ্যে মানে অ্যাকচুয়ালি কি তারা কাছাকাছি না এসে একটুর জন্য বেঁচে গেছে, এখানে এটাও হবে না। বাট এখানে এটা হতে পারে যে এ ন্যারো এসকেপ, মানে একটা সংকীর্ণভাবে বেঁচে যাওয়া, সংকীর্ণ মানে একটুর জন্য যেটা বেঁচে যাওয়া, এ ন্যারো এসকেপ, ন্যারো এসকেপ, এটা অ্যানসার। কারণ আমরা জানি এই ন্যারো এসকেপ মানে যে একটা পুলিশ যখন একটা চোর ধরছে তখন বলা যায় যে চোরটা মানে একটুর জন্য বেঁচে পুলিশের হাত থেকে পালিয়ে গেল, তো যে পালিয়ে যাওয়াটা যে ন্যারো এসকেপ, একটুর জন্য পালিয়ে যাওয়া, এখানে তো বলছে ক্লোজ সেভ, একটুর জন্য বেঁচে যাওয়া, তো এটার সাথে এটা রিলেট করে, সো এটার অ্যানসার হবে এ ন্যারো এসকেপ। বোঝা গেল? তো আমাদের কোশ্চেনটা ছিল yesterday in a collision between a truck and a car he had a close shave, এর অ্যানসার কি দাঁড়ালো a narrow escape। তো নেক্সট কোশ্চেন, তো নেক্সট কোশ্চেনে আমাদের বলা আছে যে do not lose your head when faced with a difficult situation, মানে বলছে যে এক কথায় লুজ ইউর হেড, মানে এখানে ডোন্ট লুজ ইউর হেড মানে অ্যাকচুয়ালি নিজের উপর থেকে কন্ট্রোল না হারানোর জন্য যখন তুমি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকবে, তো নিজের উপর থেকে কন্ট্রোল হারানো মানে লুজ ইউর হেড, নিজের উপর থেকে কন্ট্রোল হারানো মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হুট করে রেগে যাই বা আমাদের তখন কি হয় আমরা তাড়াহুড়ো করি বা আমরা কোনো কাজের জন্য হুড়াপাড়া করতে গিয়ে না কাজটা ভুল করে ফেলি, কাজটা আমরা দেখা যায় খুব ইজিলি আমরা একটু মাথাটা ঠান্ডা করে ভাবলে জিনিসটা হয়ে যাবে, বাট আমরা কি করি ভুল করে ফেলি, তখন আমরা কি বলি যে আমাদের মাথা ঠান্ডা করে কাজটা করা দরকার। তখন হচ্ছে লুজ ইউর হেড, মানে অ্যাকচুয়ালি নিজের যে কন্ট্রোল নিজের উপর থেকে সেটার কথা বলছি, বলছে ডোন্ট লুজ ইউর হেড হোয়েন ফেসড উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন, মানে নিজের উপর থেকে কন্ট্রোল হারিও না যখন তুমি কোনো ডিফিকাল্ট সিচুয়েশন মানে হচ্ছে কোনো বিভ্রান্ত সময়ের মধ্যে দিয়ে যাবে বা কোনো বাজে সময়ের মধ্যে দিয়ে যাবে। তো বলছে ফরগেট এনিথিং, এখানে তো বলছে লুজ ইউর হেড,
মানে তোমার কন্ট্রোল না হারানোর জন্য, বা তোমার মানে অ্যাকচুয়ালি তাড়াহুড়ো না করার জন্য। তো ফরগেট এনিথিং নট ম্যাচ, নেগলেক্ট এনিথিং এটাও ম্যাচ খাচ্ছে না, গেট জেলাস এটাও ম্যাচ খাচ্ছে না। বাট প্যানিক, এই যে আমরা তাড়াহুড়ো করি বা আমরা ঘোরাফেরা করি, এই যে এই জিনিসটা কখন হয়, যখন আমরা কোনো কিছু বিষয় নিয়ে বা কোনো রকম কোনো বিপদ আসছে দেখে আমরা যখন প্যানিক করি। মানে আমরা কি করি, যে কোনো একটা বিষয় আসলে ওইটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে বা ওই কাজটা তাড়াতাড়ি করতে হবে, বা আমরা ভয় পাচ্ছি, এই যে ভয় পাওয়া বা আমাদের যে তাড়াহুড়ো করা সেই ভয়ের থেকে, এটাকে আমাদেরকে ইংলিশে বলা হয় প্যানিক করা। তো এখানে বলছে লুজ ইওর হেড, মানে নিজের কন্ট্রোল না হারানো, মানে প্যানিক না করা। বলছে ডু নট, এখানে যদি বসা আমরা প্যানিক, তো বলছে ডু নট প্যানিক হোয়েন ফেসড উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন। সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, কিন্তু ওখানে যদি বসাই ডু নট ফরগেট এনিথিং হোয়েন ফেসড উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো কিছু ভুলবে না যখন তুমি ডিফিকাল্ট সিচুয়েশনে থাকো। যখন ডিফিকাল্ট সিচুয়েশন থাকে তখন তো কিছু মনেই পড়ে না, না, বা তখন কিছু মনে থাকেই না যখন আমরা একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, তারপরে সবকিছু মনে থাকে, তো তখন আমরা তো সবকিছু ভুলিয়ে দেয় আমাকে সেই জিনিসটা, না। বলছে নেগলেক্ট এনিথিং, বলছে কোনো কিছু নেগলেক্ট না করতে। আমরা যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমরা সেই সব জিনিসগুলো নিয়ে ভাবি যেগুলো আমাদের ভাবা উচিত নয়। বলছে নেগলেক্ট এনিথিং, কোনো কিছুকে নেগলেক্ট না করতে। আমরা কি চাই, যে আমাদের বিপদটা আসছে, তারপরে সেটা থেকে যখন অন্যকে অনেক কথা বলে বা কিছু বলে তখন তাদেরকে নেগলেক্ট করতে চাই। বাট এখানে ওয়ার্ডটাই মানে পুরো সেন্টেন্সটার মিনিংটাই বদলে আছে। বলছে ডু নট নেগলেক্ট এনিথিং, মানে কোনো কিছুকে তোয়াজ করো না, বা নেগলেক্ট করা মানে হচ্ছে এক কথায় কোনো কিছুকে তোয়াক্কা না করে এগিয়ে যাওয়া। তো এরকম করতে মানা করছে, বাট এটা তো তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে আমাদের। আবার যদি আমরা বলি গেট জেলাস, মানে আমাদের ডিফিকাল্ট সিচুয়েশনে বলছে যে জেলাস ফিল করো না। এইগুলোর সাথে কখনোই এই সেন্টেন্সটা একটা ফুল সেন্টেন্স বা একটা প্রপার সেন্টেন্স হচ্ছে না, কেননা এগুলো বসিয়ে হয়তো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট এখানে যেটা বলতে আছে যে লুজ ইওর হেড, এইটার পরিবর্তে এগুলো বসিয়ে কখনোই এই সেম মিনিং রেখে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারছি না। বাট এখানে যদি আমরা বসাই প্যানিক, দেন এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। আর এই সেন্টেন্সটা যেটা বোঝাতে চাইছে, যে মনের ভাবটা প্রকাশ করতে চাইছে অ্যাকচুয়ালি, সেটা এই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্যানিকের সাথে ম্যাচ খাচ্ছে। তো আমরা এখানে আমাদের অ্যানসার কি হবে? প্যানিক। ডু নট প্যানিক হোয়েন ফেসড উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন। তো বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন বলেছে দেয়ার ইজ আ লট অফ ব্যাড ব্লাড বিটুইন দেম। এখানে বলছে যে দেয়ার ইজ এ লট অফ ব্যাড ব্লাড বিটুইন দেম। এখানে ব্যাড ব্লাড বলতে কি বোঝানো হচ্ছে আমরা বুঝতেই পারছি, যে এখানে বাংলা মিনিং করলে কি হচ্ছে, যে খারাপ রক্ত। বাট খারাপ রক্ত কেন বুঝিয়েছে? এখানে খারাপ রক্ত বুঝিয়েছে যে জেলাসি, না, জেলাসি তো একটা ভালো মানুষের মধ্যেও থাকতে পারে। ফাইট, ফাইট মানে তো মারামারি, ওইটা তো কোনো রকম ফিলিংস বা কিছু না। ডিস্ট্রাস্ট, সেটা তো একটা নর্মাল মানুষও করতে পারে। বাট অ্যাংরি ফিলিং মানে ফিল অ্যাংরি, দেয়ার ইজ এ লট অফ অ্যাংরি ফিলিং বিটুইন দেম, মানে তাদের অনেকের মধ্যে রাগ, এই যে ফিলিংসটা, মানে রাগ আছে অ্যাকচুয়ালি। মানে কি হয়, যে একটা জায়গাতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে এটা তো বলা যায় না যে তাদের মধ্যে সবার অনেকের মধ্যে জেলাসি আছে। জেলাসিটা কখনো খারাপ ব্লাড এর সাথে তুলনা করা যায় না। ফাইট, যেখানে বলছে যে দেয়ার ইজ আ লট অফ ফাইট বিটুইন দেম, তাদের মধ্যে অনেক মানে মারামারি আছে, না, তাদের মধ্যে এটা বলতে পারতো যে তাদের মধ্যে অনেক ফাইটার আছে, বা মানে তাদের মনোভাবটা আছে যে মারামারি করবো, ঝামেলা করবো, এটা বলতে পারতো। বাট এখানে কি বলেছে, জাস্ট ফাইট। বলছে ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট বলতে এটা বলতে পারে যে দেয়ার ইজ আ লট
অফ ডিস্ট্রাস্ট বিটুইন দেম, তাদের মধ্যে অনেক ডিস্ট্রাস্ট আছে, মানে ট্রাস্ট ইস্যু অ্যাকচুয়ালি। তো সেইটাও তো কখনো ব্যাড ব্লাডের সাথে তুলনা করা যায় না। একটা মানুষের ট্রাস্ট না হতেই পারে, ট্রাস্ট প্রবলেম থাকতেই পারে, তার জন্য তার সাথে তাকে অন্তত খারাপ কিছুর সাথে তুলনা করা যায় না। এখানে বলছে ব্যাড ব্লাড, মানে খারাপ কিছুর সাথে তুলনা করছে। খারাপ জিনিসটা কি আমাদের মধ্যে, যে এই যে অ্যাংরি ফিলিংসটা, এইটার সাথে একটু হলেও ম্যাচ করছে। কেননা অ্যাংরি ফিলিংসটা বলতে আমাদের মধ্যে শান্ত মনোভাবটা থাকাটাই আমরা শ্রেয় বা ভালো মনে করি। তো আমাদের মধ্যে যখন সবসময় রাগ বা কিছু থাকবে, তখন সেটাকে অবশ্যই খারাপ বলা হবে। তো এটা ব্যাড ব্লাডটা তুলনা করার একটা মাত্রই কারণ মানে অ্যাংরি ফিলিংসের সাথে, যে আমাদের মধ্যে অ্যাংরি ফিলিংসটা একটা মানে সবসময় যে রেগে রেগে থাকা বা রেগে রেগে কথা বলা, এটা একটা আমাদের খারাপ দিক। তো এটা আমাদের ভেতরে আছে, লাইক ব্লাড। আমাদের যেমন শরীরে রক্ত বয়, সেরকম অনেকে বলে না যে আমার খুব রাগ হচ্ছে শরীরে। তো এই যে ব্যাড ব্লাড এর সাথে তুলনা করার এই কারণগুলোই আছে, যে এটার অ্যান্সার হবে অ্যাংরি ফিলিং। অ্যাংরি ফিলিং মানে তার খুব রাগ হচ্ছে, বা তাদের মধ্যে অনেকের আছে যারা খুব রাগী। এই জিনিসগুলো আমরা কিন্তু সচরাচর বলে থাকি, আমরা বলে থাকি না এদের মধ্যে অনেকে আছে না খুব হিংসুটে বা জেলাসি। তারপরে আমরা তো এরকমও বলে থাকি না এদের মধ্যে অনেকে আছে ফাইট বা ডিস্ট্রাস্ট, সেটা তাদের প্রবলেম। বাট এই যে অ্যাংরি ফিলিংটা, যার জন্য অন্য কারো খারাপ হতে পারে, সেটাকে আমরা খারাপের সাথে তুলনা করতে পারি, যে ব্যাড ব্লাড। মানে এটা কমপ্লিট সেন্টেন্সটা হবে, যদি ব্যাড ব্লাডের জায়গায় অ্যাংরি ফিলিংটা দেওয়া হয়, তাহলে হবে যে দেয়ার ইজ এ লট অফ অ্যাংরি ফিলিং বিটুইন দেম। বোঝা গেল? তো এটা হচ্ছে অ্যাংরি ফিলিং, হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন এখানে আছে হার মাদার স থ্রু দা এক্সকিউজ শি গেভ। তার মা দেখছে যে সে মানে তার মা দেখছিল তার দেওয়া এক্সকিউজ মানে অজুহাতগুলি। তো এখানে হচ্ছে স থ্রু মানে দেখছিল, বা তার মা দেখছিল যে সে কি কি এক্সকিউজ দিচ্ছে। তো এখানে বলছে যে রিভিলড, ডিটেক্টেড, ভিউড, হ্যাকড। আচ্ছা, এখানে রিভিলড এর সাথে কোনো রকম ভাবে রিলেট করছে না, হ্যাকড এর সাথে কোনো রকম ভাবে রিলেট করছে না। আর এখানে স থ্রু মানে দেখছে, তাই বলে ভিউড। ভিউড কি হয়? ভিউটা সিন হয়, কারণ এক্সকিউজ ভিউ নট ম্যাচড। পড়ে থাকছে ডিটেক্টেড, মানে তার মা ডিটেক্ট করতে পারছে। ডিটেক্ট মানে বুঝতে পারা অ্যাকচুয়ালি, বা কোনো কিছু ডিটেক্ট করা বলতে কি বোঝায়, মানে যেরকম বলে না ডিটেকশন মেশিন বা যেগুলো বলে। তো কোনো কিছু ডিটেক্ট করা, কোনো কিছু লুকানোর চেষ্টা করলে, বা কোনো কিছু লুকানোর চেষ্টা করলে আমরা তখন কি করি? এক্সকিউজ দিই। আমরা এক্সকিউজ কখন দিই? যখন আমরা কোনো ভুল করে থাকি এবং সেটা যখন মায়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করি। তো কিন্তু আমরা কি হয়, বারবার ধরা পড়ে যাই, কেননা আমার মধ্যে মারা বুঝতে পেরে যায় যে আমরা এক্সকিউজ দিচ্ছি বা অজুহাত দিচ্ছি। তো আমাদের মারা কি করতে পারে? ডিটেক্ট করতে পারে। তো বলছে এটা যদি এখানে স থ্রু জায়গায় বসানো হয়, তাহলে কি হবে? হার মাদার ডিটেক্টেড দ্য এক্সকিউজ, তার মা বুঝতে পারছিল সেই অজুহাতগুলি, শি গেভ, যেগুলি সে দিচ্ছিল। তার মা বুঝতে পারছিল অজুহাতগুলি যেগুলি সে দিচ্ছিল। ঠিক আছে? তো এখানে কি হয়ে গেল? ডিটেক্টেড হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবে এবার আমাদের নেক্সট কোশ্চেনে। তো এখানে আমরা নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছি কি দেয়া আছে, আই এক্সপেক্ট মাই ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার ফ্রেন্ডরা আমার জন্য স্ট্যান্ড নেবে। তো এখানে খুব সহজ একটা আমরা ইডিয়মস দেখতে পাচ্ছি, স্ট্যান্ড বাই মানে কারো হয়ে দাঁড়ানো বা কারো হয়ে কথা বলা। যখন আমরা বলি, তো মানে দেখা যাচ্ছে কোনো একটা আর্গুমেন্ট চলছে দুটো ফ্রেন্ডের মধ্যে, তো যেই ফ্রেন্ডটা ঠিক বা যে কোনো একজন আমার বেস্ট ফ্রেন্ড, তখন আমরা কি করি? তার হয়ে কথা বলি, আমরা তার পেছনে দাঁড়িয়ে তার জন্য কথা বলি, মানে তাকে কি করি? আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট করি। তো এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে এগুলো কিছুই হবে না, কি হবে? সাপোর্ট, বিকজ
স্ট্যান্ড বাই মি, মানে আমার ফ্রেন্ডরা আমার জন্য দাঁড়াবে, মানে স্ট্যান্ড বাই মি আমার জন্য। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে খুব সহজে যে স্ট্যান্ড বাই মানে সাপোর্ট, কারণ এই যে সেন্টেন্সটা যদি আমরা পড়ি না আমরা সহজেই বুঝতে পারবো যে স্ট্যান্ড বাই বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আর এখানে যেই অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক অপশন হবে। আই এক্সপেক্ট মাই ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি, স্ট্যান্ড বাই মানে সাপোর্ট মি, আই এক্সপেক্ট মাই ফ্রেন্ডস টু সাপোর্ট মি, আমি এক্সপেক্ট করছিলাম যে আমার ফ্রেন্ডরা আমাকে সাপোর্ট করবে। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আন্ডারলাইনটা করা হয়নি। তো নেক্সট কোশ্চেনে কি দেখতে পাচ্ছি যে লেখা আছে দ্য স্ট্রবেরি ডেজার্ট ইউ মেড ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড। আমরা এই কথাটার সাথে অনেকেই পরিচিত, আউট অফ দি ওয়ার্ল্ড, আউট অফ দিস ওয়ার্ল্ড এই কথাটা আমরা অনেক কয়েকবার ব্যবহার করে থাকি। যখন মা কোনো রান্না করে নতুনত্ব তখন আমরা কিন্তু অনেকেই খেয়ে সুনাম করতে গিয়ে বলি যে মা আউট অফ দিস ওয়ার্ল্ড রান্না করেছে জাস্ট, এরকম আমরা কিন্তু বলে থাকি মায়ের মানে মাকে আনন্দ দেওয়ার জন্য, বা সেটা কারো ওয়াইফ হতে পারে বা কারো গার্লফ্রেন্ড বা এটসেট্রা। তো আমরা কাউকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এটা বলে থাকি যখন সেই রান্নাটা খুব সুন্দর হয় আর যখন সে ফুল এফার্টের সাথে আমাদের জন্য রান্নাটা করে। তো এই ওয়ার্ডটার সাথে যখন আমরা সবাই পরিচিত তার মানে আমরা জিনিসটা জানি যে কখন আউট অফ দিস ওয়ার্ল্ড এটা ব্যবহার করা হয়, এই ওয়ার্ডগুলো কখন ব্যবহার করা হয়, একত্রে কখন ব্যবহার করা হয় ওয়ার্ডগুলো, যখন কোনো জিনিসকে খুব খুব সুন্দর বোঝানো হয় বা খুব ভালো বোঝানো হয় বা খুব টেস্টি কোনো খাবার বোঝানো হয়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে স্ট্রবেরি ডেজার্ট, তো এটা একটা খাবার, খাবারের ক্ষেত্রে কি বলি, এক্সেলেন্ট, গুড, ঠিকঠাক, এগুলো তো বলি। আউট অফ দিস ওয়ার্ল্ড কখন বলি, যখন সেটা জাস্ট অন্য লেভেলের হয়, যখন খুব সুন্দর হয় খাবারটা। তো আমরা নিচ থেকে অপশনগুলো দেখতে শুরু করি, বলছে টেস্টলেস, ইটস ইম্পসিবল, যেখানে আমরা বলছি আউট অফ দিস ওয়ার্ল্ড সেখানে টেস্টলেস হওয়াটা ইম্পসিবল। বেটার, বেটার কখন বলি, যখন দুটোর মধ্যে কম্পেয়ার করি, এখানে তো কোনো কম্পেয়ার করা হয়নি, এখানে তো বলাই আছে যে স্ট্রবেরি ডেজার্ট, সো এটাও না। অর্ডিনারি, সাধারণ, কখন আমরা সাধারণ কোনো জিনিসকে আউট অফ দিস ওয়ার্ল্ডের সাথে তুলনা করব না, যখন জিনিসটা অসাধারণ হবে খেতে তখন আমরা এগুলো আউট অফ দিস ওয়ার্ল্ড বা এরকম ধরনের উক্তি ব্যবহার করব। তো এটাও হবে না, তো কোন থাকছে এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি মানে সাধারণ আর এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। আর আমি তো বললামই যখন আমরা কোনো অসাধারণ জিনিসের সাথে তুলনা করব তখনই বলবো আউট অফ দিস ওয়ার্ল্ড। তো এইটা হচ্ছে এই কোশ্চেনের অ্যানসার, যে দ্য স্ট্রবেরি ডেজার্ট ইউ মেড ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড। বা তো আমাদের আজকের ভিডিও লাস্ট কোশ্চেন এটা, তো এখানে বলা আছে হি ইজ লিভিং দ্য ইউএসএ ফর গুড, আর এখানে বোল্ড লেটার দেওয়া আছে ফর গুড, বলছে সে ইউএসএ ছেড়েছে ফর গুড, ভালোর জন্য, এখানে এটা মিনিং আসছে। তাহলে ফর গুড এটা কখন বোঝানো হয়, যখন সে সেই জায়গাটা ছেড়ে চলে আসে কোনো কারণের জন্য। তো আর্জেন্টলি যদি আসতো তো এখানে বলতো ফর গুড, তার ভালোর জন্য, সে তো আর্জেন্টলি কোনো কাজে আসতো না, সো এটা হবে না। মানে বলছি টেম্পোরারি, তো টেম্পোরারি হবে না, কেন, সে যদি সেই জায়গাটা ছেড়ে দেয় তার মানে সে একদম ছেড়ে চলে আসছে, বলছে হি ইজ লিভিং দ্য ইউএসএ ফর গুড, সে ভালোর জন্য ইউএসএ কে ছেড়ে দিয়েছে, এটা মানে তো কিছু দিনের জন্য সে ছেড়ে এসেছে আবার সে যাবে, এরকম কিছু বোঝাচ্ছে। আবার বলছে ইমিডিয়েটলি, এখানে তো বলছেই ফর গুড, লিভিং ফর দ্য ইউএসএ ফর গুড, ইমিডিয়েটলি কোনো রকম ব্যাপার তো এখানে আসছে না যে হ্যাঁ ইমিডিয়েটলি সে ছেড়ে দিচ্ছে বা কিছু, এটা তো আসছে না যে ইমিডিয়েটলি তাকে ছাড়তে হচ্ছে বা ছাড়ছে, এরকম তো কিছু এখানে বোঝাতে চাইছে না। এটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি যে হি ইজ লিভিং দ্য ইউএসএ ফর গুড
মানে সে কিছু কারণের জন্য ইউএসএ কে ছেড়েছে, বলছে ফর গুড, ভালোর জন্য। তো ভালোর জন্য যখন সে ইউএসএ কে ছাড়ছে, নিশ্চয়ই সে কোনো আর্জেন্ট কারণে ছাড়ছে না, নিশ্চয়ই সে টেম্পোরারি কারণে ছাড়ছে না যে হ্যাঁ আমি কিছুদিন পরে গিয়ে আবার ওখানে বাস করব। নিশ্চয়ই কোনো ইমিডিয়েটলি সে ছাড়ছে না। সে যখন তার ভালোর জন্য ছাড়ছে, সে তখন সেটাকে পার্মানেন্টলি ছাড়ছে, একদম সম্পূর্ণভাবে যখন জিনিসটাকে ছেড়ে চলে আসছে, তখন সেটাকে বলছে যে লিভিং ফর গুড। তো এখানে অ্যান্সার হচ্ছে পার্মানেন্টলি, কেননা সে ইউএসএ কে পার্মানেন্টলি ছেড়ে চলে আসছে। তো আমাদের পার্ট 1 ইডিয়মসের আমরা আরো কিছু কোশ্চেন করব পার্ট 2 তে। তো পার্ট 1 এ এই 10টা কোশ্চেন দেখানো হলো, পার্ট 2 তে আমরা আরো অন্য ধরনের কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করছি। তো ভিডিওতে কোনো রকম ভুল কিছু থেকে থাকলে কমেন্টে জানাও তোমরা। আর আজকের এটাই শেষ কোশ্চেন ছিল। তো আমার যতটা আমি চেষ্টা করলাম যতটা বা যত ধরনের কোশ্চেন আছে সেগুলো করানো। তো নেক্সট ভিডিওতে বাকি আরো ধরনের কোশ্চেন আছে করতে হবে, এবং আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ইডিয়মস গুলো, তাহলেই আমরা একটা প্রপার ইডিয়মস সলভ করার যে প্রসেসটা, যে সেটাকে পড়েই যে আমরা বুঝতে পারবো সেটার অ্যান্সার কোনটা হবে, সেটা বুঝতে তখনই পারবো যখন আমরা অনেক ইডিয়ম প্র্যাকটিস করব, বা কোনো বই বা কোনো প্রিভিয়াস ইয়ারের কোনো বুক বা কোনো রকম এইরকম ভিডিও দেখে আমরা যখন এইভাবে সলভ করতে থাকবো। তো বোঝা গেল?